আসসালামু আলাইকুম। সবাইকে বাজার বিশ্লেষণ চ্যানেলে স্বাগতম। আজকে একটা ভিন্ন ধর্মে টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে কোনো ইন্ডেক্স বা কোনো শেয়ারের অ্যানালাইসিস দিব না, আপনারা সংগ্রহ করব। টপিকটা কি? কিভাবে বিনিয়োগের টাকা সংগ্রহ করব। আমি একেবারে যেভাবে বিনিয়োগের টাকা সংগ্রহ করেছি, শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য আমার যে ফান্ড সংগ্রহ করেছি বা কিভাবে সংগ্রহ করেছি সেই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সাথে আলাপ করব। আমার অভিজ্ঞতা বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমাকে ফোন করে, ভাই আপনি তো বিভিন্ন রকম অ্যানালাইসিস দেন, আপনি তো শেয়ার বাই সেলেরও নির্দেশনা অনেক সময় আপনার ভিডিও থেকে পাই, বা আপনার অ্যানালাইসিস দেখে আমরাও উদ্বুদ্ধ হই শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য। কিন্তু ভাই আমার কাছে ফান্ড নাই, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ফান্ড নাই, বা ফান্ড যাও আছে সেটা ছোট, সেই ফান্ডটাকে আমি বড় করতে পারছি না। তো এই ফান্ডটাই কিভাবে ক্রিয়েট করা যায় সেই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করব। চলুন তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখেন তারপরে কি আসছে। আপনি ফান্ড ক্রিয়েট করার জন্য আপনাকে কয়েকটা বিষয় আগে মাথায় রাখতে হবে। আমি আজকে যারা চাকুরি করেন তারা কিভাবে ফান্ডটা ক্রিয়েট করতে পারে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য, সেই বিষয়টা নিয়েই আলোকপাত করব। ব্যবসায়ীদের জন্য আসলে ভিডিওটা না, ব্যবসায়ীরা অলরেডি তারা জানে যে তারা ফান্ড কীভাবে ক্রিয়েট করে। হ্যাঁ, সো তাদের জন্য ভিডিওটা না। কারণ হচ্ছে ব্যবসায়ীরা ফান্ড ক্রিয়েট না করতে পারলে তারা নতুন করে একটা ব্যবসা শুরু করতে পারেন নাই। তো ওনারা কিভাবে ফান্ড ক্রিয়েট করছেন, তো এটা ওনারা ভালো জানে। সো আজকে যারা আমার মতো যারা চাকরিজীবী আছেন তাদেরকেই আইডিয়া দেওয়ার জন্য, তাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা। দেখেন, প্রথমেই আমি কি লিখেছি? প্রথমে লিখেছি যে প্রতি মাসে আপনি আপনার বেতনের কমপক্ষে 10% সেভ করবেন। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যে টাকায় বেতন পান না কেন, ধরেন সে সাপোজ আপনি 30,000 টাকা বেতন পান, সেটা ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে কম বা বেশি হতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে। সেজন্য আমি বলেছি যে আপনার বেতনের 10%, ন্যূনতম 10% আপনি প্রতি মাসে সেভ করবেন। যেমন কেউ যদি 30,000 টাকা বেতন পায়, তাহলে সে ওই 30,000 টাকা থেকে 10% সেভ আগে করবে, দেন তারপরে তার যা যাবতীয় খরচ আছে, যা আছে, বাসা ভাড়া, বাসার রেশন বা মেডিকেল ক্ষয় খরচা, স্কুলে বাচ্চাদের স্কুলের খরচ, এগুলা ওইটার মধ্যেই সে ডিজাইন করে নিবে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি বলেছি যে কেউ যদি 30,000 টাকা বেতন পায়, সে 30,000 টাকার 10% হচ্ছে 3,000 টাকা। সে 3,000 টাকা বেতন পাওয়ার সাথে সাথে সে আলাদা করে ফেলবে, অন্য একটা অ্যাকাউন্টে প্রয়োজন হলে ট্রান্সফার করে ফেলবে। সো ওই 30,000 টাকার থেকে 3,000 টাকা আলাদা করলে থাকে তার 27,000 টাকা। সে 27,000 টাকার মধ্যেই তার এক মাসের সংসার খরচ বা লাইফস্টাইলটাই অ্যাডজাস্ট করে নেবে। সে ভাববে যে আমি 27,000 টাকাই বেতন পাই। সে কখনোই চিন্তা করার দরকার নেই যে আমি 30 পাই। 30 যদি পাই, তাহলে এই কথা চিন্তা যদি করেন, তাহলে আপনি এই 10% করে সেভ করতে পারবেন না। পারবেন না মানে পারবেন না, এটা আমি পারি নাই। আমি যখনই চিন্তা করছি যে আমি 27,000 টাকা পাই, তখন থেকেই আমি এই 10% করে সেভ করতে পারছি। কারণ আমি যখনই আমার বেতনটা 1-2 তারিখে ঢুকে আমার অ্যাকাউন্টে, তখনই আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা, বা অন্য একটা ডিপিএস করে রাখছি বা এফডিআর করে রাখা, সেই জায়গাটাতে, এফডিআর না সরি, ডিপিএস করেছি, সেই জায়গাটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট তারিখে 5 তারিখে অটোমেটিক ডিডাকশন হয়ে যাবে। সে সেখান থেকে 5 তারিখে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1-2 তারিখে স্যালারি ঢুকছে, সেখান থেকে অটোমেটিকলি 3,000 টাকা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আমার লিঙ্ক করা, যে ডিপিএসের সাথে লিঙ্ক করা, ওই ডিপিএসে অটোমেটিকলি সে 10% কেটে নিছে। তো আমার হাতে থাকলো কত? তাহলে আমার হাতে থাকলো মাত্র 27,000 টাকা। এই 27,000 টাকা দিয়ে আমি বাদ বাকি আমার কার্যকলাপ যেটা আছে সেটা
সারছি। প্রথম মনে রাখবেন যে এইটা সবসময়ই মনে রাখবেন, আপনারা এক্সপেন্স করার পরে দেন সেভ করবেন এরকম চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আমি আগে সেভ করব ৩,০০০ টাকা, দেন আমি এক্সপেন্স করব। তাহলেই আপনার প্রতি মাসে 10% করে আপনারা সেভ করতে পারবেন। ওকে, এবং দ্বিতীয় টপিকসটাতে চলে যাই, চলেন। দেখুন এখানে কি লিখেছি। ধরুন কেউ যদি প্রতি মাসে বেতন পায় ৩০,০০০ টাকা, তাহলে ৩০,০০০ টাকার 10% সেভ করলে ৩,০০০ টাকা প্রতি মাসে সেভ হয়, আর 1 বছরে ৩৬,০০০ টাকা। এভাবে প্রতি বছর জমার পরিমাণ 10% করে বৃদ্ধি করতে থাকলে 5 বছরে প্রায় 2 লক্ষ টাকা হয়। বিষয়টা একটু ডিপলি আপনাদেরকে এখন ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। কিভাবে সেভ করবেন সেটা তো আপনাদেরকে আগের টপিক্সে বুঝাইছি। এখন এই সেভিংসটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, কিভাবে ডে বাই ডে ইনক্রিজ করবেন। ধরেন আপনি এই উপরের টপিক্স, আগের টপিক্সটাতে যেভাবে বলেছি সেভাবে আপনি সেট করে নিছেন, আপনার লাইফস্টাইল বলেন, আপনার সেভিংস অ্যাকাউন্ট বলেন, ওইভাবে আপনি সেট করছেন। সেট করার পরে কী হবে, আপনি 1 বছর জমাইলেন, 1 বছর জমাইতে হয়েছে আপনার ৩৬,০০০ টাকা জমে গেছে অলরেডি। 1 বছর ধরে নেন আপনি জমা করছেন ৩৬,০০০ টাকা। তো 1 বছর আপনার একটা জার্নি হয়ে গেল, আপনার ছোট্ট একটা অ্যামাউন্ট আপনি জমা করলেন ৩৬,০০০ টাকা। তো 1 বছর পরে আপনার বেতন, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন বা যেখানেই কাজ করেন সেইখানে 1 বছর পরে আমাদের দেশের নিয়ম অনুযায়ী কেউ 10%, 5% বা 7% বা 15%, 20%, 25%, আবার অনেকেরই দেখা গেল ইনক্রিমেন্ট ভালো হইলে বা প্রমোশন পাইলে সে ক্ষেত্র বিশেষে 50%ও তাকে ইনক্রিমেন্ট প্রদান করে। সো 1 বছর পর যখন আপনার বেতনটা বাড়তেছে, আপনি কি করবেন, ওইটার সাথেই ধরেন আপনি ৩,০০০ টাকা জমাইতেন আগে, ৩,০০০ টাকার সাথে আরও 10% অ্যাড করবেন, যেহেতু আপনার বেতন 10% বৃদ্ধি পাইছে। সো আপনার সেভিংসের অ্যামাউন্টটাও আরও 10% বৃদ্ধি করতে থাকবেন প্রতি বছরই এইরকম করে। বিষয়টা কি বুঝাইতে পারছি? আবারও বলছি, ধরেন আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা সেভ করেন ৩০,০০০ টাকার এগেনস্টে। যখন আপনার বেতনটা বেড়ে 10% বেড়ে ৩৩,০০০ টাকা হবে, তখন আপনার সেভিংসের পরিমাণও আরও 10% বাড়বে। তার মানে ৩,০০০ টাকার সাথে আরও 10% করলে আরও ৩০০ টাকা আপনার বৃদ্ধি পাচ্ছে। তার মানে আপনি ৩৩০০ টাকা প্রতি মাসে দ্বিতীয় বছর থেকে প্রতি মাসে সেভ করবেন। এইভাবে করে আপনি প্রত্যেক বছর বাড়াইতে যাবেন। শেষ সময়ে এসে ধরেন 5 বছরের সময় এসে কম্পাউন্ডিংয়ের কারণে আপনি প্রায় 2 লক্ষ টাকার মতো একটা সেভ করতে পারবেন। আপনার এইখানে একটা 2 লক্ষ টাকার একটা ফান্ড হয়ে গেল। শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য মোটামুটি একটা ফান্ড, শেয়ার বাজারে 5 থেকে 10,000 টাকাও বিনিয়োগ করা যায়, কিন্তু 5-10 হাজার টাকাতে ওইভাবে রেজাল্ট পাওয়া যায় না, আউটপুট পাওয়া যায় না। আমি বলবো যে কমপক্ষে আপনারা 2 লাখ টাকা নিয়ে নামবেন। হ্যাঁ, আপনারা আগে নামবেন না সেটা বলছি না, আপনারা 5-10 হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন অ্যাজ পার আপনার এক্সপিরিয়েন্সের জন্য। ধরেন এই 5 বছর আপনার ফান্ডটা ক্রিয়েট করতে লাগবে, আর এর মাঝে যদি আপনি অন্য কোথাও অন্য কোনো সোর্স থেকে ফান্ড আনতে পারেন, তখন আপনার 5 বছর ওয়েট করা লাগবে না। আপনি 1-2 বছর আগে 5-10 হাজার টাকা দিয়ে ট্রেড করলেন বা বিনিয়োগ করলেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হইলো, তাহলে দেন পরবর্তীতে আপনি আপনার বড় ফান্ডটা, যেটা 1 লাখ 2 লাখ টাকা বা 3 লাখ টাকার ফান্ড যেটা আপনি ক্রিয়েট করছেন, ওইটাকে এনে বিনিয়োগ করলেন। এতে কি হবে, ধরুন 5-10 হাজার টাকা দিয়ে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, যেটা অনেক ক্ষেত্রে অনেকেই এটা করে না। এককালীন 5 লাখ 10 লাখ টাকা নিয়ে আসার পরে দেন মার্কেটে ইনভেস্ট করে, মার্কেট ডাউন হলে তখন তার দেখা গেল পোর্টফোলিও 50%, 60% নেগেটিভ হয়। এইটা না করে আপনারা এই যে অ্যামাউন্টটা ক্রিয়েট হচ্ছে, আপনি যে অ্যামাউন্টটা ক্রিয়েশন করতেছেন, ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এই অ্যামাউন্টের পাশাপাশি আপনি 5-10 হাজার টাকা মার্কেটে নিয়ে আসেন। আনার পরে এই 5-10 হাজার টাকা দিয়ে আপনারা ছোটো করে ট্রেড করেন। আপনি চাইলে 100 শেয়ার কিনলেন, 200 শেয়ার কিনলেন, 50টা শেয়ার কিনলে একটু বাড়লে বিক্রি করলেন, একটু কমলে আবার স্টপ লস নিলেন। এইভাবে করলে কি হবে, আপনার আপনার একটা ভালো আইডিয়া এবং ভালো এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করতে পারবেন। কি বলেছি, উৎসব ভাতা বা অন্য যে কোনো ভাতার সকল অর্থ খরচ না করা যাবে না। 50% খরচ করুন, বাকি 50% সেভ করুন। দেখেন, আমাদের দেশে 2টা ঈদ হয় বা আমরা 2টা বোনাস পাই, বছরে 2টা বোনাস পাই।
দুই ঈদে দুইটা, অথবা যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, দাদারা আছে, তারা একসাথে দুইটা পায়। সো আপনারা কি করবেন, এই যে বোনাসটা পাচ্ছেন, এই বোনাসের 100% বোনাসটা আপনার খরচ করার দরকার নাই। আপনি চিন্তা করবেন যে আমি বোনাস 30,000 টাকা পেয়েছি, তাহলে এবারকার ঈদের বাজেট আমার বা পূজার বাজেট আমার 15,000 টাকা। তাই এই 15,000 টাকা দিয়েই আপনি ম্যানেজ করার চেষ্টা করেন। আমি জানি সবার কষ্ট হবে প্রথম প্রথম, কিন্তু এটাই বাস্তবতা। আপনি 30,000 টাকা পাইলে আপনি 30,000 টাকা ধরেই খরচ করেন না। আপনি মনে করবেন যে আমি 15,000 টাকাই আমি বোনাস পেয়েছি। চিন্তা করবেন না যে আমি 30,000 টাকা বোনাস পেয়েছি, আপনি চিন্তা করবেন আমি 15,000 টাকা বোনাস পেয়েছি, তাহলে এবারকার বাজেট আমার 15,000 টাকা। যখনই আপনার মাইন্ডসেটের মধ্যে নিয়ে নেবেন যে এবারকার বাজেট আমার 15,000 টাকা, আমি বোনাসই পেয়েছি 15,000 টাকা, তখনই ওই 15,000 টাকার মধ্য দিয়েই আপনি আপনার উৎসবটা কাটান। আমি বলতেছি না একবারে সব সেভ করবেন, এটা কখনো হয় না। আসলে উৎসব আসলে আনন্দ তো সবারই করতে হয়, সবারই বাচ্চা কাচ্চা আছে, সবারই মা বাবা আছে, কম বেশি সবাইকে দিতে হয়। সো আপনি কিছুই করবেন না, জাস্ট এই 5টা বছর, যে 5টা বছর আপনি এটা জমানোর চেষ্টা করছেন, ওই 5টা বছর একটু কষ্ট করেন, দেন দেখবেন যে পরের 15 বছর, 20 বছর, 25 বছর আপনি অনেক ভালো থাকবেন। সেই ওয়েটাও আমি আপনাদেরকে বলে দিব। কিন্তু আপনাকে প্রথম 5টা বছর এই ফান্ডটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমি এভাবেই করেছি ভাই, সত্যি কথা, টু বি অনেস্ট, আমিও এইভাবে করেছি। আমার হাতে টাকা আসলে আমি একবার ওই টাকাটা খরচ করে নিই। আমার হাতে বোনাস আসলে আমি বোনাসটাকে 2 ভাগে ভাগ করেছি। সেটা ঈদের বোনাস বা পূজার বোনাস অথবা হচ্ছে বৈশাখী বোনাস, যেটাই হোক, সেটা আমি সম্পূর্ণ খরচ করি নাই। আমার লাইফস্টাইলটাকে আমি ওইটার সাথেই অ্যাডজাস্ট করে নিয়েছি, ওইভাবেই অ্যাডজাস্ট করে নিয়েছি। সো আপনারা আপনাদের লাইফস্টাইলটাও ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, চলেন পরেরটাতে চলে যাই। দেখেন, পরেরটাতে আমরা কি বলেছি, কোনো আত্মীয় বা অন্য কারো কাছ থেকে নগদ অর্থ উপহার পেলে সেটা খরচ না করে সেভ করুন। দেখেন, আমরা অনেক সময় আমাদের অ্যানিভার্সারি থাকে, বাচ্চা কাচ্চার জন্মদিন থাকে, বা বিভিন্ন অকেশন থাকে, বা ঈদের সালামি আমরা পাই, অনেক সময় পূজার সালামি পাই। সেই সময়টাতে কি হয়, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা নগদ অর্থ উপহার আমাদেরকে দিয়ে থাকেন, হোক সেটা ছোট, নগণ্য। আপনি তো এক্সপেক্ট করতেছিলেন না, বা আপনার আইডিয়া ছিল না যে আপনি এই টাকাটা পাবেন। হুট করে আপনার কাছে নগদ অর্থটা চলে আসছে। বা আপনি বিয়ে শাদী করলেন, মানে যারা বিয়ে করেন তাদেরকে বলছি, যে বিয়ে শাদী করলেন, আপনি অনুষ্ঠান করলেন, অনুষ্ঠানের মধ্যে আপনাকে অনেকেই নগদ অর্থ গিফট করছে। এই অর্থটা আপনারা খরচ করবেন না, সংসারের কাজেও না, আপনার যে কোনো ইমার্জেন্সিও কাজে না। সেটার জন্য ইমার্জেন্সি ফান্ডের জন্য আলাদা ফান্ডের বিষয় আছে, সেটা নিয়ে আমি অন্য সময় কথা বলবো। কিন্তু এই ফান্ডগুলো আপনারা, এটা তো আপনার চিন্তাই ছিল না যে এই ফান্ডটা আপনার হাতে আসবে। যখন আসছে আপনি খরচ করার কী প্রয়োজন, এটা খরচ করবেন না, এটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন, সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেন, আপনার ডিপিএসের সাথে অ্যাড করে নেন। সো এইরকম ছোট অ্যামাউন্ট থেকেও ওই ফান্ডটা ক্রিয়েট হবে। দেখা গেলো আপনি বছর শেষে 5,000, 10,000 বা 20,000 টাকাও পেলেন, সেই টাকাটাও আপনি জমা রাখেন। হ্যাঁ, তো ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর, সাগরও অতল। এ কথাটা আমরা একসময় ভাব সম্প্রসারণ পড়েছি। সো এই বিষয়গুলো আপনি ছোট ছোট অর্থগুলোও আপনারা জমা রাখেন, দেখবেন একসময় বড় আকারের একটা ফান্ড ক্রিয়েট হয়ে গেছে। তারপর একটা কি বলেছি দেখেন, সুযোগ পেলে ওভারটাইম অথবা পার্ট টাইম কাজ শুরু করেন। আমি এই 5টা বছর আপনারা যদি আপনার অফিসে ওভারটাইমের সিস্টেম থাকে, তাহলে আপনি সুযোগ পেলেই সেই ওভারটাইমটা করেন। যদি আপনার অফিসে ওভারটাইমের সিস্টেম না থাকে, 5টার পরে, আপনার অফিস ছুটির পরে আপনি পার্ট টাইম কোনো কাজ করতে পারেন। যদি আপনার কাছে, যেমন আমি এক্সাম্পল দিই, যদি আপনার কাছে একটা বাইক থেকে থাকে, তাহলে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা, ওইটার পরে 5টা থেকে ধরেন 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত আপনি পাঠাও উবার চালাইতে পারেন, সেখান থেকে মোটামুটি একটা আর্ন আসবে। তারপরে হচ্ছে বাইক না থাকে, প্রয়োজন বোধে আপনি যদি কোনো টেকনিক্যাল স্কিল আপনার মধ্যে থেকে থাকে, বা আপনি টেকনিক্যাল পার্সন হয়ে থাকেন, প্রয়োজন হইলে আপনি বিভিন্ন দোকান বা বাসা বাড়িতে যে আপনার টেকনিক্যাল সার্ভিসটা দেন, প্রোভাইড করেন, যেটা আমি নিজেও করেছি। একসময় আমি অফিস শেষে, আমার বাইক ছিল একটা, অফিস শেষে আমি আমার উবার পাঠাওতে রাইড শেয়ার করেছি। আমি নিজে একজন টেকনিক্যাল পার্সন।
আমি এই অফিস শেষে দেখা গেল কারো বাসায় বা অফিসে টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হচ্ছে, ওই টেকনিক্যাল সাপোর্টটা তাকে দিয়েছি, যেহেতু আমি কাজটা জানি। সো আপনারা এই কাজগুলো করেন। অথবা আপনি যদি টেকনিক্যাল পার্সন নাও হয়ে থাকেন, কোনো একটা শোরুম বা কোনো একটা দোকানে আপনি কথা বলে রাখেন যে আমি 5টার পরে এসে আপনার এখানে বসবো, আপনার এখানে 10টা পর্যন্ত থাকবো, আপনি আমাকে পার ঘন্টা এত টাকা পে করবেন। সো আপনাকে এই কাজগুলো একটু করতে হবে, এই ইনিশিয়েটিভগুলো আপনারা নেন, দেখবেন আপনার একটা ইনকামও চলে আসলো, সাথে এই টাকাটা আপনি আপনার সংসারের পিছনে খরচ করবেন না, এই টাকাটা আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করবেন এবং এই জায়গা থেকেও আপনার আর্নিং আসবে। সো এই কয়েকটা গেল হচ্ছে কিভাবে আপনি আপনার ফান্ড ক্রিয়েট করবেন। এক হচ্ছে সেভিংস, 2 হচ্ছে বিভিন্ন রকমের গিফট আইটেম, 3 হচ্ছে বোনাস, 4 হচ্ছে ওভারটাইম বা পার্ট টাইম কাজ করবেন। দেখবেন যে সবগুলো যদি কম্বাইন্ড আপনি করেন, আপনি 5 বছর আপনার প্রয়োজন নাই 2 লাখ টাকা জোগাড় করতে বা 2 লাখ টাকা সংগ্রহ করতে আপনার 5 বছরের প্রয়োজন নাই। আপনি দেখবেন 2-3 বছরের মধ্যে, 2-3 বছর, বেশি না, 2-3 বছরের মধ্যে আপনার 2 লাখ টাকা আপনার জোগাড় হয়ে গেছে। আসলে এইটা জাস্ট মাইন্ডসেট। আপনি প্রথম 6 মাস একটু কষ্ট হবে আপনার কাছে, পরে দেখবেন যে এটা আপনার খেলার মতো মনে হচ্ছে, আপনি খেলছেন কোনো কিছু নিয়ে। তো আপনার মাইন্ডসেটটা ওইভাবে তৈরি করেন। দেখবেন যে যখন আপনার কাছে 50,000 টাকা জমে যাবে, তখন আপনার কাছে ফিলিংসটাই অন্যরকম হবে। পরেরটা আমি কি বলেছি, কখনোই ধার দেনা, জমি বিক্রি অথবা বউ মা বোনের গহনা বিক্রি করে বিনিয়োগের ফান্ড সংগ্রহ করা যাবে না। দেখেন আমরা অনেকেই কি করি, হ্যাঁ, যে আমি শেয়ার মার্কেটে বিনিয়োগ করব বা অন্য কোনো একটা সিস্টেমে বিনিয়োগ করব, বা আমার বন্ধু একটা ব্যবসা দিচ্ছে সেই ব্যবসার সাথে আমি সাইলেন্ট পার্টনার হব, বা ওই বন্ধুর সাথে আমি ব্যবসায় শুরু করব। তো তখন আমরা কি করি, আমাদের কাছে যদি জমি থাকে অথবা বউ মা বা বোনের কিছু গহনা থাকে, এটা মেয়ে মানুষের থাকে, মেয়েদেরকে থাকে, আমাদের মা বোনদের থাকে, বউয়ের থাকে, স্বাভাবিক বিষয়। তো সেই জমি অথবা গহনাগুলো বিক্রি করে আমরা এই বিনিয়োগের ফান্ড আমরা সংগ্রহ করি। এইটা কখনোই করা যাবে না। এইটা করলে আপনার মনের মধ্যে একটা গিল্টি ফিল হবে। যখন আপনি বিনিয়োগ করবেন বা বিনিয়োগে চলে গেছেন, তখন আপনার মাইন্ডসেটের মধ্যে চলে যাবে এইটা আমার জমি বিক্রি করা টাকা, এইটা আমার মায়ের গহনা বিক্রি করা টাকা। তখন ওই টাকাকে আপনি এক্সট্রা কেয়ার করবেন, সেই টাকা নিয়ে আপনি রিস্কে যেতে যাবেন না। যখনই আপনি রিস্কে যেতে যাবেন না, তখনই আপনি আপনার ব্যবসা বা আপনার শেয়ার সিলেকশন করাটা বা আপনার যে অপরচুনিটিটা ছিল, সেই অপরচুনিটিটা আপনি হারিয়ে ফেললেন। দেখেন অনেক সময় কি হয় যে যেমন হাই পেইড আপ ক্যাপিটাল শেয়ারগুলো আছে, আমি শেয়ার নিয়ে একটু আলোচনা করি। হাই পেইড আপ ক্যাপিটাল শেয়ারগুলো আছে, যেমন হচ্ছে ব্যাটবিসি, তারপরে হচ্ছে স্কোয়ার ফার্মা, র্যানেটা, এইগুলা অনেক বড় ক্যাপিটালের শেয়ার। এগুলো ফ্ল্যাকচুয়েশন কিন্তু খুব কম হয়। হ্যাঁ, এই বাজারে অনেক পড়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মাল সময়ে ফ্ল্যাকচুয়েশন অনেক কম হয়। কিন্তু অন্যদিকে দেখেন লো পেইড শেয়ারগুলোতে ফ্ল্যাকচুয়েশন অনেক দ্রুত ওঠানামা করে। এটার টেক অ্যান্ড গিভ মানে রিটার্নও তেমন বেশি। মানে এই শেয়ারগুলোর রিস্কও যেমন বেশি, হাই রিস্কই, তেমন এইটার প্রফিট মার্জিনটাও অনেক বেশি। সো আপনারা দেখে শুনে কিনতে পারলে আপনার জন্য ভালো, কিন্তু আপনি ফান্ডামেন্টাল স্ট্রং যে শেয়ারগুলো, ওইগুলা রিস্ক তুলনামূলক অনেক কম, কিন্তু প্রফিটও তুলনামূলক অনেক কম। সো আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু আমি শেয়ার বাজারে আসছি, এই জায়গাটাতে একটা রিস্কের জায়গা, আপনি ভালো করেই জানেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। তাহলে কেন আপনি আপনার জমি বিক্রি করা টাকা, কেন আপনার মায়ের বা বোনের গহনা বিক্রি করা টাকা আপনারা এই বাজারে আনবেন? তো এটা করা যাবে না। করা যাবে না মানে করা যাবেই না। সো আরেকটা বিষয় আপনাদের সাথে আমি একটু আলাপ করতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনারা যদি পারেন 1-2 মাসের জন্য, মানে 1-2 মাসের যে আপনার বেতনটা বা আপনার সাংসারিক যে খরচটা, সেই খরচটা আপনারা 1-2 মাসের খরচটা আপনারা আলাদা করে রাখবেন। এটাকে বলে ইমার্জেন্সি ফান্ডিং। ইমার্জেন্সি ফান্ডটা একটু ক্রিয়েট করবেন। এটা নিয়ে একটা বিস্তার আলোচনা আছে, পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু হ্যাঁ, আপনি দেখা গেলো এই মাসে আপনার বেতন হয় নাই, আগামী মাসে চলার জন্য বা এই মাসে চলার জন্য বেতন একটু দেখা গেলো আপনি রেগুলার হচ্ছে 5-10 তারিখে বেতন পান, 5 তারিখে বেতন পান, এই মাসে বেতনটা হচ্ছে না, কোম্পানি বা প্রতিষ্ঠানের একটু সমস্যা হচ্ছে, আপনার বেতনটা দিতে 15 তারিখ চলে গেল, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার হাতে মিনিমাম 1 থেকে 2 মাসের খরচটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিবেন। যে টাকাটা ইমার্জেন্সি যখন আসে তখন আপনি খরচ করবেন। যেমন আপনার বেতনটা একটু দেরিতে হয়েছে,
আপনি তখন ওই 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 টাকাটা খরচ করলেন, অথবা আপনার ইমার্জেন্সি কোনো মেডিকেল ইমার্জেন্সি আসলো, দেখা গেলো আপনি বা আপনার ফ্যামিলি বা আপনার মা বোন কেউ হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলেন, তখন তাকে ডাক্তারের কাছে নেওয়া বা হসপিটালে নেওয়া, সেই খরচগুলো বেয়ার করার জন্য আপনি আপনার মতো করে একটা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখবেন, যেটা হইতে পারে 10,000 টাকা, হইতে পারে 20,000 টাকা, যার যেমন খরচ, হইতে পারে 50,000 টাকা, হইতে পারে 1,00,000 টাকা। তো যার যেমন খরচ সে সেমন অনুযায়ী ইমার্জেন্সি ফান্ডটা ক্রিয়েট করে রাখবেন। এতে কি হবে, এতে আপনার যে কোনো সময় যে কোনো ইমার্জেন্সিতে আপনার ওই টাকাটাই আপনাকে সহযোগিতা করবে। তো ইমার্জেন্সি ফান্ডটা অবশ্যই অবশ্যই ক্রিয়েট করে রাখবেন, সেটা ন্যূনতম হলেও 1 মাসের ফান্ড হলেও আপনারা এটা ক্রিয়েট করে রাখবেন। তো বিষয়গুলো আপনারা মাথায় ভালো করে নিয়ে নেন। আমি আমার ফান্ডটা কিভাবে ক্রিয়েট করেছি সেটা আমার 5 বছর সময় লাগে নাই, টু বি অনেস্ট বলতেছি, সেটা আমি 2-3 বছরের মধ্যেই করে ফেলতে পারছি। কারণ হচ্ছে এটার প্রতি আমার একটা ডেডিকেশন ছিল, এটার প্রতি আমার একটা ভালোবাসা ছিল, একটা সদিচ্ছা ছিল, সেজন্যই আমি এটা খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছি। তো আমি ওই 10% করেও করেছি, এবং পাশাপাশি পার্ট টাইম জব যেগুলো আছে, যেহেতু আমি টেকনিক্যাল কাজ জানি, হ্যাঁ, তারপর ইন দ্য মিন টাইম আমি বিয়ে শাদী করেছিলাম, আত্মীয় স্বজন কেউ কিছু না কিছু আমাকে গিফট করেছিলেন। তো সেই সুবাদে আমাকে ফান্ড ক্রিয়েট করতে আমার 2-3 বছরের মধ্যে মোটামুটি আমার একটা ফান্ড 4-5 লাখ টাকার একটা ফান্ড হয়ে গিয়েছিল। সো আমি ওই ফান্ড দিয়েই মোটামুটি এখন বাজারে ট্রেড করি বা বিনিয়োগ করি, ওই ফান্ডটাকেই ম্যানেজ করি। সো দেখেন, এই ফান্ডটা যদি আপনার ক্রিয়েট হয়ে যায়, তাহলে আপনি বাজারে যখন বিনিয়োগ করবেন বা ট্রেড প্ল্যান করবেন, তখন কিন্তু আপনার একটা ইনকাম সোর্স থাকলো না, তখন কিন্তু আপনার সেকেন্ডারি ইনকাম সোর্স চলে আসলো। সেইটা 5 লাখ টাকা যদি আপনি প্রতি মাসে রোলিং করান, তাহলে আপনি কিছু হইলেও 5,000, 10,000, 20,000 টাকা হইলেও কিন্তু আপনার এইখানেই থেকেই ইনকাম আসবে। সো আপনার আরেকটা ইনকাম সোর্স ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা কেন করবেন না? যদিও আমার একটা ইনকাম সোর্স নাই, আমি একাধিক ইনকাম সোর্সের রাস্তা তৈরি করে রেখেছি। সেটা প্রতি মাসে 1,000 হোক, বা প্রতি মাসে 1 লাখ হোক, বা প্রতি মাসে 50,000 হোক, সেটা আমার ক্রিয়েট করা আছে। সো এক জায়গা থেকে যদি আমার হ্যাম্পার পড়ে, বাকি জায়গা থেকে আমার ইনকাম আসতে থাকে। সো এখন আমার বেতন নিয়েও আমাকে চিন্তা করতে হয় না। তো আপনারাও এই কাজটা করবেন, অবশ্যই অবশ্যই করবেন, দেখবেন যে আপনিও ভালো রেজাল্ট পাচ্ছেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।